বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই সুস্থ এবং নিরাপদ আছো। সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ। শুরুতে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মুজিব কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমদ স্যারকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহায়তায় রয়েছেন আলিম স্যারকে। পূর্বের ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় উদ্ভিদ সাহিত্যের সালোক সংশ্লেষণের আলোক পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ অধ্যায় তথা অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে আমরা জেনেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার 3টি উপকরণকে ব্যবহার করে এটিপি এবং এনএডিপি নামক রাসায়নিক শক্তি উৎপন্ন করা হয়েছে। এই আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি এবং এনএডিপিকে কাজে লাগে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার 4 নম্বর উপকরণ এই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়ে থাকে। অর্থাৎ আলোক পর্যায়ে সৃষ্ট এটিপিকে এবং এনএডিপিকে কাজে লাগে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বিজারিত করে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বিদায় একে কার্বন বিজারণ গতিপথ বলা হয়ে থাকে। আর এই কার্বন বিজারণ গতিপথ এটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না, সে কারণে একে আলোক নিরপেক্ষ অধ্যায় তথা অন্ধকার পর্যায় বলা হয়ে থাকে। তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, বরঞ্চ আলোর উপস্থিতিতে এটিপি এবং NADPH2 এই সরবরাহ নিশ্চিত থাকে এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। যেহেতু এটি প্রত্যক্ষ আলোক প্রয়োজন হয় না, সে কারণে একে অন্ধকার পর্যায় বলা হয়ে থাকে। এই পর্যায়টি উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর স্ট্রোমাতে সংগঠিত হয়ে থাকে। এই আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত করে কার্বোহাইড্রেট তথা শর্করা তৈরি রাস্তা, গতিপথ তথা সিস্টেম আছে 3টি। একটি হলো ক্যালভিন চক্র, 2 নম্বর হলো হ্যাস-ওভার-স্ল্যাক চক্র, 3 নম্বর হলো ক্যাম গতিপথ। আজকে আমরা ক্যালভিন চক্র তথা সিসি চক্র নিয়ে আলোচনা করব। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিন ব্যাসাম এবং বেনসন 1947 থেকে 1949 সালের দিকে এই ক্যালভিন চক্রটি আবিষ্কার করেন। তারা এককোষী একটি শৈবাল প্রোলেনার উপর পরীক্ষা চালিয়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের এই গতিপথটি আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে ক্যালভিন ব্যাসাম চক্র তথা সিটি চক্র বা ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। সিটি চক্র তথা ক্যালভিন চক্রটি আমরা বোর্ডের মধ্যে স্পষ্ট করে দিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। ক্যালভিন, ব্যাসাম, বেনসন 3 জন বিজ্ঞানী এই চক্র আবিষ্কারের জন্য করেছেন, যাদের নাম অনুসারে ক্যালভিন ব্যাসাম চক্র বলা হয়ে থাকে। এই চক্রের স্টার্টিং পয়েন্ট হলো রাইবোলোজ 1,5-বিসফসফেট, যা 5 কার্বনিষ্ট যৌগ উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা বিদ্যমান। রাইবোলোজ 1,5-বিসফসফেটের 1 নম্বর এবং 5 নম্বর কার্বনে ফসফেট থাকে, সে কারণে এটাই রাইবোলোজ 1,5-বিসফসফেট অথবা ডাইফসফেট যৌগ নাম হয়েছে। এই রাইবোলোজ 1,5-বিসফসফেট 5 কার্বনিষ্ট যৌগ বায়ুমণ্ডল থেকে পত্রতন্ত্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার 4 নম্বর উপকরণ গ্রহণ করে। এই রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে রুবিনসন এনজাইমের সাহায্যে প্রথম 6 কার্বনিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করা হয়। অর্থাৎ রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে প্রথম একটি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয় যা 6 কার্বনিষ্ট। এই অস্থায়ী কিটো অ্যাসিড যে যৌগটি অস্থায়ী সাথে সাথে ভেঙে যে 3 কার্বনিষ্ট 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কার্বন সংখ্যা 3, এই জন্য একে
C3 চক্র বলা হয়। আর এই যে উদ্ভিদের মধ্যে এই চক্র সংঘটিত হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়ে থাকে। পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদই C3 উদ্ভিদ। উৎপন্ন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক পর্যায়ে যে এটিপি উৎপন্ন হয়েছে সেই এটিপিকে কাজে লাগিয়ে কাইনেজ এনজাইমের সাহায্যে উৎপন্ন হয় 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে ফসফেট থাকে। যৌগটির নাম হয়ে যায় 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আলোক পরিশিষ্ট এটিপিকে কাজে লাগিয়ে এখানে এডিবিতে পরিণত হয়। একটা ফসফেট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্রহণ করে। উৎপন্ন 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনের যৌগ। এটি আলোক পর্যায়ে সৃষ্ট NADPH2 তথা NADP হাইড্রোজেন প্লাস হাইড্রোজেনকে ব্যবহার করে NADP প্লাস আইপিতে পরিণত হয়। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড নামক যৌগটি 3-ফসফোগ্লিসালডেহাইড নামক 3 কার্বনের যৌগে পরিণত হয়। 3-ফসফোগ্লিসালডেহাইড। উৎপন্ন 3-ফসফোগ্লিসালডেহাইড আইসোমারেজ এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোক্সিড ফসফেট নামক যৌগে পরিণত হয়। এটি 3 কার্বনের যৌগ। তার মানে 3-ফসফোগ্লিসালডেহাইড আইসোমারেজ এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোক্সিড ফসফেট পরিণত হয়। অপরদিকে ডাইহাইড্রোক্সিড ফসফেট প্রয়োজনের তাগিদে 3-ফসফোগ্লিসালডেহাইড এ পরিণত হতে পারে। এটি একটি উভয়মুখী বিক্রিয়া, যেক্ষেত্রে আইসোমারেজ এনজাইম কাজ করে। 3-ফসফোগ্লিসালডেহাইড 3 কার্বনের যৌগ। এদিকে ডাইহাইড্রোক্সিড ফসফেটও 3 কার্বনের যৌগ। এদিকে 3 আর 3 কার্বনের যৌগ মিলিত হয়ে অ্যালডোজেন এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট নামক 6 কার্বনের যৌগ তৈরি হয়। 3-ফসফোগ্লিসারাইড 3 কার্বন, ডাইহাইড্রোক্সিড ফসফেটও 3 কার্বন। এই দুটো যুক্ত হয়ে 6 কার্বনিষ্ট কি ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট নামক যৌগ তৈরি হয়। উৎপন্ন ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট ফসফেটেজ এনজাইমের সাহায্যে একটি ফসফেট হারাইয়া ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। উৎপন্ন ফ্রুক্টোজ 6-ফসফেট পরবর্তী গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6-ফসফেট থেকে শর্করা তথা সুক্রোজ এগুলো উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় রাইবোলোজ 1,5-বিস-ফসফেট 4 নম্বর উপকরণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে দেয়। এটা হলো সালোক সংশ্লেষের C3 চক্রের কিভাবে শর্করা তৈরি হয় সেটুকু জানলাম। কিন্তু রাইবোলোজ 1,5-বিস-ফসফেট উদ্ভিদের পাতায় তৈরি থাকে, সেটা ব্যবহার হয়ে শেষ হয়ে যেতে পারে বা শেষ হয়ে যাবে। সে কারণে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট কিন্তু পুনরায় উৎপন্ন করতে হবে, যার কারণে 3-ফসফোগ্লিসালডেহাইড 3 কার্বনের যৌগ, ফ্রুক্টোজ 6-ফসফেট 6 কার্বনের যৌগ, এই 3 আর 6 9 কার্বনিষ্ট দুইটা যৌগ মিলিত হয়ে 9 কার্বনিষ্ট যৌগ, যা ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে ভেঙে একদিকে ইরাইথোজ 4-ফসফেট 4 কার্বনিষ্ট যৌগ, অপরদিকে জাইলুলোজ 5-ফসফেট 5 কার্বনিষ্ট যৌগ উৎপন্ন হয়। জাইলুলোজ 5-ফসফেট পরবর্তী এফিমারেজ এনজাইমের সাহায্যে রাইবোলোজ 5-ফসফেটে পরিণত হয়। এফিমারেজ এনজাইম জাস্ট কার্বন কনফিগারেশনে পরিবর্তন হয়ে থাকে। এক্ষেত্রে জাইলুলোজ 5-ফসফেট কনভার্টেড ইনটু রাইবোলোজ 5-ফসফেট। রাইবোলোজ 5-ফসফেট 5 কার্বনিষ্ট যৌগ, যা 5 নম্বর কার্বনের একটা ফসফেট আছে। আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি কে কাজে লাগিয়ে কাইনেজ এনজাইমের সাহায্যে রাইবোলোজ 5-ফসফেটটি রাইবোলোজ 1,5-বিস-ফসফেট এ পুনরায় উৎপন্ন হয়। এক্ষেত্রে একটা এটিপি ফসফেট হারিয়ে এডিবিতে পরিণত হয়। এভাবে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট যৌগ পুনরায় উৎপন্ন হয়। এটি হলো C3 চক্র তথা ক্যালভিন চক্র। C3 চক্র এই কারণে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কার্বন সংখ্যা 3, এই জন্য C3 চক্র বলা হয়। তাহলে C3 চক্র তথা ক্যালভিন চক্রটি তোমাদের সকলে ক্লিয়ার কিনা? আমি আরেকবার C3 চক্রটি বলতেছি, তোমরা একটু খেয়াল করো। উদ্ভিদের পাতা থেকে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট 5 কার্বনিষ্ট যৌগ, কার্বন ডাই অক্সাইড 4 নম্বর উপকরণ গ্রহণ করে অস্থায়ী কিটোসিস তৈরি হয় 6 কার্বন, সাথে সাথে ভেঙে যে 2 কার্বন 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, যা 3 কার্বনিষ্ট যৌগ। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কারণে একে C3 চক্র বলা হয়। কারণ 3-ফসফোগ্লিসারিকের মধ্যে কার্বন সংখ্যা কয়টি থাকে? 3টি। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি কাজে লাগে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক পর্যায়ে সৃষ্ট NADH কাজে লাগে
3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হয়। 3-ফসফোগ্লিসালডিহাইড আইসোমার এনজাইমের সাথে ডাইহাইড্রোক্সি ফসফেট, আবার ডাইহাইড্রোক্সি ফসফেট আইসোমার এনজাইমের সাথে 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হতে পারে। 3-ফসফোগ্লিসালডিহাইড 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রোক্সি ফসফেট 3 কার্বন দুইটা অ্যালডিহাইড এনজাইমের সাথে যুক্ত হইয়া 6 কার্বন বিশিষ্ট কি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফসফেট হারিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে পরে পরবর্তীতে গ্লুকোজ 6 ফসফেট তথা শর্করা সুক্রোজ এগুলো উৎপন্ন হয়। এদিকে রাইবোলোজ 1,6 ফসফেট উদ্ভিদ পাতা তৈরিকৃত যেটুকু থাকে সেটা হয়তো শেষ হয়ে যাবে, তাকে আবার পুনরায় উৎপন্ন করতে হবে। সে উৎপন্ন করার জন্য 3-ফসফোগ্লিসালডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এই দুটি যৌগ মিলিত হয়ে তোমার ট্রান্সক্রিপ্টেড এনজাইমের যে একদিকে 4 কার্বন বিশিষ্ট ইরাকটোজ 4 ফসফেট, অপরদিকে 5 কার্বন বিশিষ্ট জাইলোজ 5 ফসফেট উৎপন্ন হয়। জাইলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট থেকে আলোক পর্যায়চিষ্ট এটিপি কাজে লাগিয়ে একটা ফসফেট গঠন করে রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় উৎপন্ন হয়। এইভাবে C3 চক্র কন্টিনিউ চলতে থাকে এবং উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হতে থাকে। এটি হলো ক্যালভিন চক্র। তাহলে ক্যালভিন চক্রটি তোমাদের সকলেই ক্লিয়ার। ক্যালভিন চক্রটি যে সমস্ত উদ্ভিদের মধ্যে ঘটে, সে সমস্ত উদ্ভিদ তথা C3 চক্র তাদের মধ্যে ঘটে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদই C3 উদ্ভিদ। তাহলে আজকের মতো আমাদের ক্যালভিন চক্র কমপ্লিট। নেক্সট ক্লাস আমরা হ্যালসুস্টারাস চক্র C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।